নমস্কার বন্ধুরা, প্রাইস অ্যাকশন সিরিজের 14th সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যে কোনো ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো স্টক সিলেকশন, অর্থাৎ কোন কোন স্টককে আপনি আপনার শর্ট টার্ম বা লং টার্ম ট্রেডিংয়ের জন্য পছন্দ করবেন বা করা উচিত, এবং কেনই বা সেই সমস্ত স্টক আপনি বেছে নেবেন, সেই আলোচনায় থাকবে আমাদের আজকের এই সেশনটিতে। বন্ধুরা, টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে যখন আমরা ট্রেডিং ডিসিশন নিচ্ছি, তাহলে কোয়ালিটি স্টক সিলেকশন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এর কারণ কি? কোয়ালিটি স্টকসে আমাদের প্রথম পয়েন্ট এখানে যে লেখা রয়েছে যে কি থাকে, লিকুইডিটি এবং ট্রেড এক্সিকিউশন। অর্থাৎ কি লিকুইডিটি বলতে কি, আমরা সবাই ভলিউম সম্বন্ধে জানি। এবার এই ভলিউম আর লিকুইডিটির মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স রয়েছে। ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে যে কতবার একটি শেয়ার বায়ার্স এবং সেলার্সের মধ্যে হস্তান্তর হচ্ছে। অর্থাৎ একজন বায়ার যদি কোনো একজন সেলারের কাছ থেকে কোনো স্টক কেনে, একজন সেলার থেকে একটি মাত্র কোয়ান্টিটি শেয়ার কেনে, তাহলে সেখানে একটা ভলিউম জেনারেট হয়, ওয়ান নাম্বার অফ ভলিউম জেনারেট হয়। অর্থাৎ বলতে পারি যে ওয়ান নাম্বার অফ কোয়ান্টিটি হ্যাজ বিন ট্রেডেড। এবার লিকুইডিটিটা কি? লিকুইডিটিটা অবশ্যই ডিফারেন্ট। অনেক সময় ধরে নেওয়া হয় যে ভলিউম বেশি থাকলে লিকুইডিটিও বেশি হবে বা সেই স্টকটি লিকুইড হবে। এটা সবসময় ঠিক নয়, অনেকাংশে বা অনেক ক্ষেত্রে ঠিক হতে পারে, কিন্তু সবসময় ঠিক নয়। লিকুইডিটিটা কি? লিকুইডিটিটা হচ্ছে আমরা কত ইজিলি কোনো একটা স্টকে কিনতে বা বিক্রি করতে পারবো সেকেন্ডারি মার্কেটে, অর্থাৎ আমাদের এক্সচেঞ্জে। সেটা হচ্ছে লিকুইডিটি। তাহলে লিকুইডিটির সাথে ট্রেড এক্সিকিউশন এটা ওতপ্রোতভাবে জড়িত। যে দেখা গেল কোনো একটা স্টক আপনি কোনো এক মুহূর্তে, যে কোনো মুহূর্তে আপনি কিনতে চাইছেন, কিন্তু সেই মুহূর্তে আপনি পারছেন না। কিংবা কোনো একটি শেয়ার আপনার কেনা রয়েছে, কিন্তু সেই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে আপনি বিক্রি করতে পারছেন না। তাহলে সেই সমস্ত স্টককে বলা হবে ইললিকুইড। সেখানে লিকুইডিটি নেই। ওকে, পর্যাপ্ত লিকুইডিটি না থাকার কারণে এমনটা হতে পারে। আর যদি তেমনটা হয় যে আপনি আপনার পছন্দ মতো বা আপনার ইচ্ছে মতো কোনো স্টককে বা শেয়ারকে আপনি কিনতে বা বিক্রি করতে পারছেন না কোনো একটি নির্দিষ্ট সময়ে, তাহলেই আসবে সমস্যা হচ্ছে কিসে? ট্রেড এক্সিকিউশনে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা যখন টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ট্রেডিং ডিসিশনের ব্যাপারে ভাববো বা ট্রেডিং ডিসিশন নেব, তখন এই কোয়ালিটি স্টকসের ফার্স্ট পয়েন্ট এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত যে সেই স্টকগুলো লিকুইড রয়েছে কিনা। ওকে, তো লিকুইডিটি এবং ট্রেড এক্সিকিউশন একসাথে বলা হয়েছে এই কারণে যে যেগুলো স্টক এর মধ্যে পর্যাপ্ত লিকুইডিটি থাকবে এবং ইজিলি আমরা ট্রেড এক্সিকিউট করতে পারবো, সেগুলোকে আমরা কোয়ালিটি স্টক বলে ধরে নেব। এবার এরপরে চলে আসে যে এই লিকুইডিটি, এই ব্যাপারটা বুঝবো কি করে। ওকে, তো এটার সিম্পলেস্ট একটা ওয়ে আছে যেটা আমরা এখন একটু আলোচনা করব, তারপরে পরের পয়েন্টগুলো আমরা একটু দেখব। তো আমি চলে যাচ্ছি আমাদের চার্টিংকের ওয়েবসাইটে। তো চার্টিংকে আমরা প্রথমে একটা স্ক্যানার ক্রিয়েট করব। স্ক্যানার ক্রিয়েট করে আমরা একটা জিনিস ফিল্টার আউট করার চেষ্টা করব। তো ফিল্ট্রেশনটা কি করে করব বা কি জন্য করব সেটা আমরা একটু দেখে নিই। এই যে লিকুইডিটিটার ব্যাপারে বলা হলো, এই লিকুইডিটিটা আমরা বেশ কিছুভাবে আমরা এটাকে ক্যাটাগরাইজ করতে পারি। এবার দেখুন, এটা এক একজন এক এক রকমভাবে করতে পারেন। এটা কোনো কিছুই ফিক্স নয়, একটা এখানে ধারণা দেওয়ার জন্য বলা হচ্ছে এই ব্যাপারটা। এবার আপনার জন্য সেটা একটু ডিফার করতে পারে, বা যদি আপনারা কেউ এক্সপেরিয়েন্সড হন, অবশ্যই আপনারা নিজেদের মতো করে সেট করে নিতে পারেন। এটা শুধুমাত্র একটা উদাহরণ। ওকে, এটা যে 100% একদম এই রকমই করতে হবে বা এইরকমভাবেই ক্যাটাগরাইজ করা উচিত, এরকম কোনো নিয়ম নেই। তো আমরা ফার্স্ট পয়েন্ট একটা কি ধরতে পারি, যে লো ভলিউম অ্যান্ড লো লিকুইডিটি। অর্থাৎ লো ভলিউম এবং লো লিকুইডিটি। ওকে,
ফার্স্ট পয়েন্ট কি, লো ভলিউম অ্যান্ড লো লিকুইডিটি, এটা আমাদের হতে পারে। 2 নাম্বার হতে পারে কি, যে হাই ভলিউম এবং লো লিকুইডিটি, মানে কোনো স্টকে হাই ভলিউম থাকবে, হাই ভলিউম কিন্তু লো লিকুইডিটি। এই দ্বিতীয় কন্ডিশন বা দ্বিতীয়ভাবে ক্যাটাগরাইজ করতে পারি আমরা। তৃতীয় নাম্বার হচ্ছে বা থার্ড নাম্বার হচ্ছে কি, হাই ভলিউম হাই লিকুইডিটি, হাই ভলিউম হাই লিকুইডিটি। এই তো এই তিনভাবে আমরা প্রাইমারিলি ক্যাটাগরাইজ করতে পারি। এক কি, লো ভলিউম অ্যান্ড লো লিকুইডিটি, হাই ভলিউম অ্যান্ড লো লিকুইডিটি এবং হাই ভলিউম অ্যান্ড হাই লিকুইডিটি। তো এই জিনিসটাকে সাথে রেখে মানে পাশে রেখেই আমরা এবার একটা স্ক্যানার তৈরি করার চেষ্টা করব, যেখানে আমরা ভলিউম বেসড মানে প্রথমে যে স্টকগুলোতে অতিরিক্ত কম ভলিউম রয়েছে সেগুলো ফিল্টার আউট করার চেষ্টা করব এবং সেগুলোর একটু প্রাইস চার্ট দেখার চেষ্টা করব এবং সেই মতো করে একটু বোঝার চেষ্টা করব। তো সবার আগে এখানে ক্যাশ সেগমেন্টটি আমরা রাখতে পারি। ফার্স্ট একটা কন্ডিশন দিতে পারি যে লেটেস্ট বা সিম্পল মুভিং অ্যাভারেজ, simple moving average of volume 20 পিরিয়ডের থাক, মানে লাস্ট 20 দিনের অ্যাভারেজ ভলিউম লেস দ্যান নাম্বার, এখানে লেটসে আমরা 50,000 দিয়ে দিলাম। এর মানে কি, এর মানে আর কিছুই নয় যে সেই সমস্ত স্টকগুলো ফিল্টার আউট যাতে হয় যেখানে লাস্ট 20 দিনের যে ট্রেডিং সেশন তার অ্যাভারেজ ভলিউম 50,000-এর নিচে, এগুলোকে আমরা কি বলছি, লো ভলিউম বলছি, লো ভলিউম। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা এবার রান করি স্ক্যানটিকে, তাহলে আমরা এখানে বেশ কিছু স্টক দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এখানে বেশ কিছু স্টক দেখতে পাচ্ছি যেগুলো আমাদের সামনে এসছে। এবার এখানে যদি ফার্স্ট স্টকটাতে র্যান্ডামলি আমরা ধরে নিই, যদিও এখানে আজকের ডেটে দাঁড়িয়ে হাই ভলিউম এসছে, কোনো অসুবিধা নেই। অন অ্যান অ্যাভারেজ বেসিসে লাস্ট 20 ডেজে 50,000-এর কম ভলিউম জেনারেট করেছে স্টকটি, ওই কারণে এসেছে চেভিয়ট। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখুন যে এটা ডিসেন্ট চার্ট লাগছে। এবার আমি এখান থেকে চলে যাব ওকে, এবার ডেলি টাইম ফ্রেমে চার্টটা দেখুন। ডেলি টাইম ফ্রেমে চার্ট অনেকেই দেখে অনেক সময় মনে করতে পারেন যে বাহ বেশ সুন্দর চার্ট, এখানে খুব সুন্দর ব্রেকআউট এসছে। আমরা যদি ব্রেকআউট ট্রেডার হই, অবশ্যই ট্রেডিং সিস্টেমে আমরা জেনেছি আমরা কোন ধরনের ট্রেডার, তখন আমাদের মানে সবার আগে ঠিক করে নেওয়া উচিত। তো এগুলোকে অনেক সময় আমরা ব্রেকআউট বলে কনসিডার করি। ক্লিয়ার? এবার দেখুন এখান থেকে যদি আমরা একটু ছোট টাইম ফ্রেমে শিফট করে যাই, একদম 1 মিনিট চার্টে। ওকে, এবার দেখুন এখানে কি ঘটনা ঘটছে, যে এর অ্যাভারেজ ভলিউম আমরা কি দেখলাম, লাস্ট 20 সেশনসে 50,000-এর কম। ক্লিয়ার? এবার আজকের ডেটে দাঁড়িয়ে ভলিউম বেশি এসছে, তো আজকের দিনেরটা আমরা কনসিডার করব না। এবার দেখুন প্রিভিয়াস ডেতে যদি আমরা দেখি, ম্যাক্সিমাম সময়ে কিন্তু এ 4 প্রাইস ডোজি ক্রিয়েট করেছে, অর্থাৎ প্রাইসের কোনো ফ্লাকচুয়েশন আসেনি। এবার যদি আমরা এই জায়গাটায় দেখি, এই জায়গাটায় নজর রাখি, এই যে ভলিউম কত জেনারেট করেছে ঠিক এই জায়গাটায় দেখুন, তাহলে যেগুলো জায়গায় 4 প্রাইস ডোজি তৈরি করেছে সেগুলো জায়গায় দেখুন 0 ভলিউম। অর্থাৎ এই যে এইখান থেকে আমি যদি এটাকে মার্ক করার চেষ্টা করি, এইখান থেকে এই পর্যন্ত বা এই পর্যন্ত বা এই পর্যন্ত এই সময়গুলোতে কোনো রকম ভলিউম জেনারেট করেনি, মানে কোনো ট্রেডই হয়নি। অর্থাৎ এই পার্টিকুলার সময়টাতে, যেমন 8ই ডিসেম্বর সকাল 11:07 থেকে 11:25, এই 18 মিনিট কোনো রকম ট্রেড হয়নি, কোনো রকম ট্রেডিং ভলিউম জেনারেট হয়নি। এখানে যদিও দেখা যাচ্ছে মাত্র দুটো, অর্থাৎ দুটো কোয়ান্টিটি ট্রেড হয়েছে। তেমনি এইখানে যেমন দেখুন 8ই ডিসেম্বর 11:39 থেকে আমাদের 12:07 পর্যন্ত, মানে মোটামুটি 30 মিনিট
কোনো রকম ট্রেডেড ভলিউম জেনারেট হয়নি, অর্থাৎ এইগুলো সময়ে স্টক কি ছিল, ইললিকুইড ছিল। এর মানে কি? এর মানে এটাই যে আপনি সেই সময়ে যদি কোনো রকমভাবে ধরে নেওয়া যাক আপনি ওপরের কোনো প্রাইসে আপনি কিনেছেন স্টকটা, ধরে নেওয়া যাক, আর সেগুলো সময় আপনি বিক্রি করে বেরিয়ে যেতে চাইছেন, আপনি পারবেন না, তাই না? কারণ সেই সময় তো কোনো ট্রেডিং ভলিউমই জেনারেট হচ্ছে না। যদি বায়াররা থেকে থাকে তো সেলার নেই, বা সেলার থেকে থাকলে বায়ার নেই, বা ভাইস ভার্সা, যে কোনো একটা হতে পারে, তাই না? তাহলে আপনি ধরে নেওয়া যাক যে এই জায়গাটায় এই পার্টিকুলার ক্যান্ডেলটায় এত প্রাইস বাড়ছে দেখে সেই সময় আপনি কিনেছিলেন, তারপরে দাম পড়েছে, আপনি বিক্রি করতে চাননি বা একটু ওয়েট করতে চেয়েছেন, তারপরে যখন আপনি বিক্রি করতে চাইছেন তখন আপনি বিক্রি করতে পারছেন না। তো এই রকম সিনারিও কিন্তু ক্রিয়েট হতে পারে। তাহলে আমরা এটা কি দেখলাম, যে একটা লো ভলিউমে লো লিকুইডিটির অবস্থা আমরা দেখতে পেলাম, যেখানে আমরা নিজেদের ইচ্ছে মতো কোনো একটা পার্টিকুলার টাইমে যদি আমাদের দরকার পড়তো কোনো একটা নির্দিষ্ট সময়ে, আমরা কিন্তু স্টকটি থেকে বেরোতে পারতাম না। ঠিক তেমনই কেউ যদি এখানে নতুন করে পজিশন তৈরি করতে চান, আমরা কি বললাম প্রথম ক্ষেত্রে, যে এখানে কিনে রেখেছেন ওপর প্রাইসে, নিচের প্রাইসে বেরোতে পারছেন না, তেমনই নতুন কোনো পজিশনও তিনি ওপেন করতে পারবেন না সেই সময়। কেন? কারণ ওখানে তো কোনো ট্রেডিং ভলিউমই জেনারেট হচ্ছে না, আইদার সাইডে কেউ নেই। বায়ার যদি কিনতে চায় তাহলে সেলার নেই, আর সেলার যদি বিক্রি করতে চায় তাহলে বায়ার নেই। তো সেইটুকু সময়ের জন্য হয়তো আমাদের ট্রেডটা কি স্কিপ করতে হবে। এবার তাতে হতে পারে যে এখানে আমরা ট্রেডটা এক্সিকিউট করতে পারলাম না, আমাদের প্রিভিয়াস পজিশন স্কোয়ার অফ করতে পারলাম না, মার্কেট কিছুক্ষণ বাদে আরও ক্র্যাশ করে গেল, তাই না? হতেই তো পারে। তাহলে এই রকম স্টককে আমাদের অ্যাভয়েড করতে হবে। ক্লিয়ার? আর এগুলো স্টকের ব্রেকআউট বা ব্রেকডাউন তেমনভাবে কিন্তু আমাদের কাছে তাৎপর্যপূর্ণ হবে না, এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। নেক্সট আরও একভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি লিকুইডিটিকে, কি, যেখানে আমাদের কি বললাম, সেকেন্ড পয়েন্ট ছিল হাই ভলিউম লো লিকুইডিটি, যেখানে ভলিউম তো হাই থাকবে, কি বললাম, ভলিউম তো হাই থাকবে, কিন্তু সেখানেও এরকম সিনারিও ক্রিয়েট হবে যেখানে আমরা লো লিকুইডিটির মধ্যে পড়ে যাচ্ছি, মানে অর্থাৎ আমাদের ইচ্ছে মতো কোনো স্টক কিনতে বা বিক্রি করতে পারছি না, এরকম সিনারিও ক্রিয়েট হতে পারে। এটা গেল লো ভলিউম লো লিকুইডিটি। তাহলে সেরকম একটা উদাহরণ দেখে নেওয়া যাক। আবার ওখানে আমি চলে যাচ্ছি স্ক্রিনারে। এখানে আবার কি দেব, যে লেটস সে লাস্ট 20 দিনের অ্যাভারেজ ভলিউম 5 লক্ষের বেশি, হাই ভলিউম চাই আমাদের। আবার দেখুন ওই স্টকটা আসছে, তো এটাকে আমরা স্কিপ করব, তার থেকেও বেশি দেখি। যেমন এই জায়গাটায় যদি এটা একটা পেনি স্টক, তাও আমরা ধরে নিচ্ছি ব্যাগ ফিল্মস। এটা হচ্ছে ব্যাগ ফিল্মসের ডেইলি চার্ট। এবার ডেইলি চার্টটা একটু মন দিয়ে দেখুন। প্রিভিয়াস উদাহরণে আমরা কি দেখলাম, 1 মিনিটের চার্টে এরকম 4 প্রাইস ডোজি ক্রিয়েট করেছিল। এবার এটা ডেইলি টাইম ফ্রেমের চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন মজার ব্যাপারটা কি, স্টকটিতে কিন্তু হাই ভলিউম রয়েছে। হাই ভলিউম কি, কিভাবে ডিনোট করলাম আমরা এখানে এই উদাহরণে, যে লাস্ট 20 ডেজের অ্যাভারেজ ভলিউম আমাদের কি 5 লক্ষের বেশি। তাহলে ধরে নেওয়া যাক আমরা এই স্টকটিতে কোনো এক কারণবশত আমাদের অ্যানালিসিস অনুযায়ী এগুলো জায়গায় কিনেছি, ধরে নিচ্ছি আমি, যেখানে কন্টিনিউয়াস রাইজ হচ্ছিল এখানে আমরা কিনেছি। এবার তারপর থেকে স্টকটি কন্টিনিউয়াস লোয়ার সার্কিটে ট্রেড করেছে। এটা হয়তো 2%-এর লোয়ার সার্কিট ছিল, হোয়াট এভার ইট মে বি, আমি জানি না, এখানে দেখে নিই একবার তাও ডেফতে কি বলছে। 6 টাকা, 6 টাকা থেকে 10 টাকা, মানে না, যাই হোক, এখানে কি হচ্ছে যে প্রাইস কিন্তু হল্ড করে যাচ্ছে, ফ্রিজ করে যাচ্ছে, মানে আপনি এই প্রাইসে কিনলেন ধরুন 6 টাকা 40 পয়সাতে, তারপরে কন্টিনিউয়াস প্রাইস ড্রপ হতে আছে, আর সেখানেই প্রাইস
ফিক্স হয়ে থেকে যাচ্ছে। কেন? সেদিনের জন্য কোনো এক কারণে হয়তো এটা সার্কিট ব্রেকার হিট করে যাচ্ছে, সেখানে আর ট্রেড হচ্ছে না। ওকে, তো এবার যদি এটার থেকেও আমরা দেখি ছোট টাইম ফ্রেমের চার্টে যদি চলে যায় 1 মিনিটের চার্টে, তাহলে এই দিনগুলোতে দেখতে পাবো। দেখুন এখানে দেখুন, এগুলো জায়গায় দেখুন কি হয়েছে। আবার সেম একই ব্যাপার, স্টকটিতে কিন্তু ভলিউম যথেষ্ট, কিন্তু তাও এরকম আমরা দেখতে পাচ্ছি কোনো একটা পার্টিকুলার সময়ে কিন্তু স্টকটিতে জিরো ভলিউম। দেখুন এই জায়গাটায় দেখুন জিরোই আসবে ম্যাক্সিমাম সময়, একটা দুটো করে আসছে, কিন্তু ম্যাক্সিমাম সময়ে কিন্তু এ কোনো রকম ট্রেডিং ভলিউম জেনারেট করতে পারছে না। এই স্টকটিতে অ্যাভারেজ ভলিউম যথেষ্ট থাকা সত্ত্বেও। তাহলে এই রকম স্টককেও কিন্তু আমরা অ্যাভয়েড করব। আরো একটা উদাহরণ কি হতে পারে, যে হাই ভলিউম হাইলি লিকুইড। ওকে, এরকম সিনারিও আসতে পারে। তো এই রকম জিনিস আমরা কোথায় দেখতে পাবো? তো বেসিক্যালি আমাদের এক্সচেঞ্জে যতগুলো স্টক ট্রেড হচ্ছে তার মধ্যে টপ মোস্ট যে স্টকগুলো, সেগুলোতে ভলিউম আর লিকুইডিটি দুটোর মধ্যে কোনো কিছুর প্রবলেম থাকে না। ক্লিয়ার? এবার যদি টপ কোম্পানিগুলোর মধ্যে বলি, তাহলে কি আসতে পারে আমাদের? এটার জন্য কোনো স্ক্রিনার লাগানোর দরকার নেই, তাই না? এখানে যদি আমরা দেখি ভারতবর্ষের অন্যতম কোম্পানি রিলায়েন্স, তাহলে রিলায়েন্স ভারতবর্ষের খুবই গুরুত্বপূর্ণ একটি কোম্পানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে আপনি যতই ছোট টাইম ফ্রেমের চার্ট দেখুন না কেন, লেটস সে 1 মিনিটের চার্ট দেখুন তো ওই রকম খুঁজে পান কিনা যেখানে 4 প্রাইস ডোজি ক্রিয়েট করছে, বা ওই রকম কন্টিনিউয়াস একটা ড্যাশ 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 তৈরি করছে, যেখানে প্রাইস ফ্রিজ করে থাকছে, যেখানে কোনো ট্রেডিং ভলিউম জেনারেট হচ্ছে না। হয়তো আপনি পাবেন না টপ কোয়ালিটির স্টকগুলোতে। তাহলে কোয়ালিটি অফ স্টক বোঝার জন্য প্রথম যে আমাদের ধাপ, এটা অবশ্যই এটা শুধুমাত্র যে আমরা যে কটা নিয়ম বলছি সেটা দিয়েই বিচার করা যাবে এটা নয়, কিন্তু টেকনিক্যালি যদি আমরা বলি যে 4 প্রাইস ডোজি যে স্টকগুলো তৈরি করছে না অন্তত 1 মিনিটের চার্টেও, সেই স্টকগুলো আমরা ধরে নিতে পারি হাইলি লিকুইড, এবং সেই সমস্ত স্টকে আমরা যে কোনো সময় আমাদের পছন্দ মতো ট্রেডটা এক্সিকিউট করতে পারবো। ওকে, আর যেগুলো স্টকে আমরা অন্তত ছোট টাইম ফ্রেমে একদম 1 মিনিটের চার্টে যেগুলোতে 4 প্রাইস ডোজি কন্টিনিউয়াস ক্রিয়েট করছে দেখব, সেগুলো স্টক থেকে কিন্তু আমরা একটু দূরে থাকবো। আর ডেলি টাইম ফ্রেমে 4 প্রাইস ডোজি যদি পেয়ে যাই তাহলে তো আরোই দূরে থাকবো। ক্লিয়ার? অনেক সময় আমরা ডেলি টাইম ফ্রেমে দেখতে পাবো না, কিন্তু ছোট টাইম ফ্রেমে দেখতে পাবো, কিন্তু ডেলি টাইম ফ্রেমে যদি দেখতে পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই। আমরা সেই সমস্ত স্টককে অ্যাভয়েড করব টেকনিক্যালি ট্রেড করার জন্য, কারণ সেই সমস্ত স্টকে টেকনিক্যালটা তেমনভাবে কাজ করবে না। তাহলে আশা করি ফার্স্ট পয়েন্টটা বোঝাতে পেরেছি। নেক্সট পয়েন্ট সেলফ এক্সপ্লেনেটরি। 2 নাম্বার পয়েন্ট, প্রাইস প্যাটার্নস মোর রিলায়েবল। কোনো একটা স্টক, লো লিকুইডিটির স্টক, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে। ক্লিয়ার? ধরে নেওয়া যাক ওয়েলথ ফার্স্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস। এটা একটা লো ভলিউম লো লিকুইডিটি ক্যাটাগরির স্টক। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই স্টকটি একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। ওকে, এবার আপাত দৃষ্টিতে অবশ্যই এটা একটা ভ্যালিড বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কিন্তু আমরা এগুলোতে কাজ করব না, কারণ এটা লেস রিলায়েবল। কেন? দেখা গেল আপনি এখানে ঢুকে গেলেন বা ঢুকতে চাইছেন যেই সময়ে, সেই সময়ে স্টকটিতে কোনো ভলিউমই জেনারেট করছে না, এই যে এইরকম
দেখতে পাচ্ছি আমরা ছোট টাইম ফ্রেমে যখন ঢুকে যাচ্ছি। দেখুন এটা একটা বুলিশ এনগালফিং এর চার্ট, এই বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জেনারেট করেছিল। তারপরে আমরা কি দেখছি, ম্যাক্সিমাম সময় দেখুন এই যে বড় সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যেই বুলিশ এনগালফিং জেনারেট হয়েছিল। কিন্তু কিভাবে জেনারেট হয়েছিল, এর ভেতরে কি ঘটনা ঘটেছে দেখুন এই রকম করে, এর ম্যাক্সিমাম সময়ে কিন্তু কোনো ট্রেডিং ভলিউম জেনারেট করেনি। তাহলে এগুলোকে আমরা গুরুত্ব দেব না। ওকে, তাহলে কি এই প্যাটার্নটা রিলায়েবল হলো? যেখানে কোনো ট্রেডিং ভলিউমই সিগনিফিক্যান্ট নেই, তাৎপর্যপূর্ণ ট্রেডিং ভলিউমই জেনারেট হয়নি, তাহলে এই সমস্ত স্টককে কিন্তু আমরা একদম অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে প্রাইস প্যাটার্ন, এবার যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমাদের সেখানে আমরা রিলাই করতে না পারি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপর, তাহলে যে কোনো ধরনের প্যাটার্ন, অর্থাৎ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক বা চার্ট প্যাটার্ন হোক, এগুলোর উপরে আমরা কিন্তু ভরসা করতে পারবো না সেই সমস্ত ইনলিকুইড স্টকে। তাহলে প্রাইস প্যাটার্ন যে সমস্ত স্টকে রিলায়েবল হবে, কোন কোন স্টকে রিলায়েবল হবে? এই লিকুইড স্টকে, যে স্টকগুলোতে লিকুইডিটি পর্যাপ্ত পরিমাণে থাকবে, সেই সমস্ত স্টকেই কিন্তু প্রাইস প্যাটার্নগুলো মোর রিলায়েবল হবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট কি, লো ভোলাটিলিটি। এর মানে কি লো ভোলাটিলিটি? দেখুন ভোলাটিলিটি মানে সিম্পলি আমরা যদি বুঝি বা বুঝতে চাই, তাহলে ভোলাটিলিটি মানে হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে, অর্থাৎ টাইমের মধ্যে, সময়সীমার মধ্যে আপনার ইনভেস্টমেন্টটা কতটা ফ্লাকচুয়েট করছে, সেটাই হচ্ছে ভোলাটিলিটি। তাহলে আমরা সেই সমস্ত স্টকগুলোকে টার্গেট করব যেগুলো তুলনামূলক, কোনো স্টকে তো ভোলাটিলিটি থাকতেই হবে, না তো আমরা আমাদের জন্য ভোলাটিলিটি যদি এগেনস্টেই হয়ে যায় আমরা, তাহলে আমরা আমাদের মানে যে প্রজেক্টেড প্রফিট সেটাও হয়তো জেনারেট করতে পারবো না, তাই না? তাহলে ভোলাটিলিটি তো অবশ্যই দরকার, কিন্তু তুলনামূলক লো ভোলাটিলিটি যে স্টকগুলোতে থাকবে সেগুলো নিয়ে আমাদের কিন্তু, বা সেগুলোর উপর রিস্ক আমাদের একটু কম হবে। এটা কি করে বুঝবো, এটা কোথায় থেকে খুঁজে পাবো? এটা দেখুন একটা কম্পারেটিভ স্টাডি, এক একজন ট্রেডারের ভোলাটিলিটি কতটা উনি হ্যান্ডেল করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যেমন যদি আমরা খুব পপুলার যে আমরা ডেরিভেটিভ সেগমেন্ট নিফটি, ব্যাংক নিফটিতে ট্রেড করা, তাহলে আমরা জানি ব্যাংক নিফটিতে অনেকে ট্রেড করতে বেশি পছন্দ করেন। কেন? কারণ ব্যাংক নিফটি ইজ মোর ভোলাটাইল, কারণ ফ্লাকচুয়েশনটা বেশি হয়, অতিরিক্ত হয়, তো এই ভোলাটিলিটি অনেকের ভালো লাগে। এবার এই ভোলাটিলিটি ভালো লাগে তার মানে কি সব ধরনের ট্রেডারের ভালো লাগবে না? অনেকে ভোলাটিলিটি হ্যান্ডেল করতে পারেন না। দেখা গেল আমি একটা প্রাইসে এক্সিকিউট করলাম আর তারপরে কন্টিনিউয়াস প্রাইস নিচে নামতে লেগে গেল খুব কুইকলি, তাহলে সেই ভোলাটিলিটি যে প্রত্যেকটা ট্রেডার হ্যান্ডেল করতে পারবেন সেটা নয়। অনেক ট্রেডারের মনে হতে পারে যে একটু তুলনামূলক লো ভোলাটিলিটির স্টকে আমার কাজ করা উচিত। তো জেনারেল ভিউ থেকে বলা যায়, বা জেনারেলাইজড ভিউ থেকে বলা যায় যে লো ভোলাটাইল স্টকে কাজ করা কিন্তু আমাদের জন্য বেটার। ওকে, তাহলে লো ভোলাটিলিটি স্টক কিভাবে দেখব? তো সিম্পলি আমরা এখানে চলে যাব, আমি এখানে খুলেই রেখেছি। যেমন প্রথমে যদি আমরা দেখি ওয়েলথ ফার্স্ট পোর্টফোলিও ম্যানেজার, যে স্টকটি একটু আগেই দেখলাম, এখানে দেখুন জাস্ট NSEindia.com এর ওয়েবসাইটে গিয়ে যদি সার্চ করি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানুয়ালাইজড ভোলাটিলিটি লেখা আছে 58%। অর্থাৎ এর মানে কি? অর্থাৎ আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, এক বছরে, ওকে, এক বছরে এই 100 টাকাটা কতটা ফ্লাকচুয়েট করতে পারে? 58 টাকা। মানে 58 টাকা বেড়েও যেতে পারে, আবার 58 টাকা কমেও যেতে পারে। এই হচ্ছে ভোলাটিলিটি। এবার এরই রেসপেক্টে যদি আমরা আরেকটা জিনিস তুলনা করি, যদিও এই দুটো অন্য ধরনের স্টক, তাও আমি এটা উদাহরণের জন্য নিয়ে নিয়েছি। এখানে যদি পলিক্যাবের মতো একটা স্টক, যেটা মোটামুটি ধরে নেওয়া যায় একটা গুড কোয়ালিটি স্টক, সেখানে তার অ্যানুয়ালাইজড ভোলাটিলিটি 35 রুপিস, অর্থাৎ 35 টাকা বাড়তে পারে বা 35 টাকা কমতে পারে বা ফ্লাকচুয়েট করতে পারে এই লেভেলের মধ্যে, যদি আপনি 100 টাকা ইনভেস্ট করে থাকেন। তাহলে এই দুটোর মধ্যে আমরা বলতে পারি কি, পলিক্যাব লেস ভোলাটাইল। তাহলে এই দুটোর মধ্যে যদি ভোলাটিলিটি অনুযায়ী আমাদের বিচার করতে হয় যে কোন স্টকটাতে আমরা টেকনিক্যালি কাজ করব, তাহলে পলিক্যাব উইল বি আ গুড এক্সাম্পল। ক্লিয়ার? তাহলে ভোলাটিলিটি আমরা দেখব লেস ভোলাটিলিটি যে স্টকে থাকবে, আপাতত অ্যাজ আ বিগিনার আমরা কিন্তু সেই কম ভোলাটাইল স্টকে কাজ করতে
অভ্যস্ত হতে হবে আমাদের। তাহলে এই পয়েন্টটাও চলে গেল লো ভোলাটিলিটির। রিডিউসড ম্যানিপুলেশন, যে যে স্টকে ম্যানিপুলেশন কম হয়। এবার দেখুন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে জড়িত। লিকুইডিটি স্টক, লিকুইডিটি কোথায় থাকবে বেশি? অবশ্যই দেখলাম আমাদের অনেকগুলো সিনারিও থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো স্টক হাইলি ভলিউম থাকবে জেনারেট করে সেগুলো আমাদের লিকুইডিটি হবে, যদিও সব ক্ষেত্রে নয়। তারপরে কি লিকুইড স্টক প্রাইস প্যাটার্নকে ভালো ফলো করবে। ওকে, কোয়ালিটি স্টক তুলনামূলক লো ভোলাটাইল যদি হয় তাহলে আরও বেটার। আর এই সমস্ত কন্ডিশনগুলো অ্যাপ্লাই হবে যে স্টকগুলোতে, সেগুলোতে ম্যানিপুলেশন তুলনামূলক কম হবে। কেন তুলনামূলক কম হবে? ধরে নেওয়া যাক একটা যে আমাদের বেস্ট স্টক, ধরে নেওয়া যাক রিলায়েন্স। তো রিলায়েন্সের সবার নজর থাকবে, তো এটার সাথে আবার 5 নম্বর পয়েন্টটাও জড়িত, গ্রেটার ট্রেডার আর ইনভেস্টার কনফিডেন্স। মানে কি, যে 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 স্টকগুলোতে যদি এই লিকুইড হয় কোনো একটা স্টক, প্রাইস প্যাটার্ন যদি ফলো করে, লো ভোলাটাইল যদি হয়, তাহলে কি হবে? গ্রেটার ট্রেডার বা ইনভেস্টার কনফিডেন্স কিন্তু জেনারেট হবে সেই স্টকগুলোর প্রতি। ধরে নেওয়া যাক এবিসি একটা স্টক রয়েছে যেটা হচ্ছে হাইলি লিকুইড, প্রাইস প্যাটার্ন ফলো করে, ট্রেড এক্সিকিউশন করতে কোনো সমস্যা হয় না, লো ভোলাটাইল। তাহলে কি হবে? তাহলে ম্যাক্সিমাম বড় বড় ট্রেডার যারা যারা দীর্ঘদিন ধরে বাজারে আছেন, তারা কোথায় কনফিডেন্স পাবেন? যারা টেকনিক্যালটা রপ্ত করতে পেরেছেন, তারা অবভিয়াসলি এবিসি স্টকটাতে একটু ভরসা বেশি পাবেন, কনফিডেন্স তাদের বেশি থাকবে। তাহলে তাদের যদি কনফিডেন্স বেশি থাকে, তাহলে বড় বড় ইনস্টিটিউশন, স্মার্ট মানি যাদেরকে বলা হয়, তারা সেই এবিসি স্টক বা হাই কোয়ালিটি স্টকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ক্লিয়ার? তাহলে এই কারণে আমাদের অবশ্যই কোয়ালিটি স্টক কিন্তু সিলেকশন করা উচিত আমাদের ট্রেডিং বা ইনভেস্টমেন্ট জার্নিতে। তাহলে এইভাবে একটা ক্যাটাগরাইজ করা যেতে পারে। আমাদের স্ট্র্যাটেজি সিরিজ শুরু করার আগে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যে কোনো স্টকে আমরা যত কম স্টক দেখব, মানে স্টকের সংখ্যা কম হোক, লেস স্টকস, বাট কোয়ালিটি of stocks should be higher. কোয়ালিটি অফ স্টকস কিন্তু আমাদের বাড়াতে হবে। ওকে, এবার আমরা এটা কি করে করব? যারা একদম নতুন, ওকে, যারা একদম নতুন তারা আমরা কি করতে পারি? নিফটি 50-র যে টপ 50টা স্টক, নিফটি 50-তে আমরা জানি 50টা কনস্টিটিউয়েন্ট থাকে, তো নিফটি 50-র যে 50টা স্টক, সেই 50টা স্টক আমরা প্রাইমারিলি দেখতে পারি। যদি মনে হয় যে না আমার আরও বেশি অপশান চাই, তাহলে নিফটি 100 দেখব, নিফটি 100-এর আন্ডারে যে যে স্টক রয়েছে। যদি মনে হয় আরও বেশি দেখব, তাহলে নিফটি 200-এর মধ্যে যে যে স্টক রয়েছে, সেই সমস্ত স্টক দেখব। যদি মনে হয় যে না আরও বেশি চাই, তাহলে নিফটির এফ অ্যান্ড ওর আন্ডারে যে যে স্টকগুলো আছে সেগুলো দেখব। যদি আরও বেশি স্টক চাই, তাহলে নিফটির 500-এর মধ্যে যে যে স্টকগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। এবার এর মধ্যে অনেক স্টক 50, 100, 200 এফ অ্যান্ড ওর মধ্যে আপনি অসুবিধা হবে না যে এই সেগমেন্টে যেগুলো এগুলো ইসের আন্ডারে যে যে স্টকগুলো পড়ছে সেগুলো ইলিকুইড হবে না। কিন্তু নিফটি 500-এর মধ্যে এরকম কিছু কিছু স্টক থাকতেও পারে যেগুলো ওই 3 রকম, মানে প্রথম যে 2 রকম ক্যাটাগরি বললাম, যে আমাদের লো ভলিউম লো লিকুইডিটি এর মধ্যে পড়তে পারে, বা হাই ভলিউম উইথ লো লিকুইডিটি, এই 2 সেগমেন্টের মধ্যে বা 2 ক্যাটাগরির মধ্যে কিন্তু পড়তে পারে। তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু একটু ম্যানুয়ালি চেক করে নিতে হবে। ক্লিয়ার? আর যদি একদম সেফ সাইডে থাকতে চাই, তাহলে 50, মানে নিফটি 50-র আন্ডারে যে 50টা স্টক বা নিফটি 100-এর আন্ডারে যে 100টা স্টক, সেই সমস্ত স্টক নিয়ে আমরা প্রাইমারিলি কাজটা শুরু করতে পারি। তারপরে ধীরে ধীরে যখন আমাদের এক্সপিরিয়েন্স যথার্থ পরিমাণে বা যথেষ্ট পরিমাণে হয়ে যাবে, তখন আমরা ধীরে ধীরে আরও আমাদের এক্সপোজার বাড়াতে পারি। ক্লিয়ার? এবার দেখুন সময়ের সাথে সাথে একটা জিনিস আপনাদের মধ্যে জেনারেট হবে, সেটা হচ্ছে কি,
সেটা হচ্ছে আমাদের ফিজিক্যালি চার্ট দেখে আমরা বুঝতে পারবো যে কোন কোন স্টকগুলো রিলায়েবল হবে টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য আর কোন কোনগুলো আনরিলায়েবল। তো সিম্পলি আমি একবার বলে দিয়েছি অলরেডি, আরও একবার রিপিট করব যে আমরা যখনই চার্ট খুলবো, ধরে নেওয়া যাক আজকে যদি আমরা স্টক স্ক্রিন করি, হ্যাঁ যদি আমরা ক্যাশ সেগমেন্টের স্টক স্ক্রিন করি, যে সেই সমস্ত স্টকগুলো দেখাও যেগুলোর আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে মিনিমাম 10% বেড়েছে। ওকে, আমরা এই স্ক্যানার বানানো শিখে গেছি, এগুলো আর আলাদা করে বলার কিছু নেই। তাহলে যারা যারা এখনো দেখেননি সেই সিরিজটা, ট্রেডিং টুলকিট সিরিজ, সেগুলো আপনারা ফলো করুন। এখানে অনেকগুলো স্টক আমরা দেখতে পাচ্ছি যে 10%-এর উপর বেড়েছে। ওকে, এবার আমরা ডাইরেক্টলি এখান থেকে চার্টটা যদি খুলেই যদি আমরা দেখি, ওকে এখানে দেখুন সেভিয়াটে যে আপার উইক আর লোয়ার উইকগুলো ঘন ঘন কত ওপর নিচে তৈরি করেছে, তাই না? এই কটা মাত্র ক্যান্ডেলের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যেগুলো কি আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো অতিরিক্ত। তার মানে কি, ডে টু ডে বেসিসে অতিরিক্ত ভোলাটাইল, আমরা এটা বলতে পারি যে অতিরিক্ত ওঠানামা করে ডে টু ডে বেসিসে। তাহলে এই সমস্ত স্টকগুলোকে আমরা বাদ দেব। যদি আরও কয়েকটা স্টক দেখে নেওয়া যায়, এটা সময়ের সাথে সাথে আসবে, এটা অতটাও ইজি নয়। এই চারটা খুললাম আমরা, এখানে তো 10%-এর ওপর বেড়েছে ঠিকই, কিন্তু এগুলোতে দেখুন ফোর প্রাইস ডোজি। তারপরে দেখুন ভারতীয় বাজারে যদি এরকম দেখতে পান যে একদম পারফেক্ট মারুবজু টাইপ ক্যান্ডেল স্টিক তৈরি করেছে, তাহলে সেই স্টকগুলো কিন্তু ইললিকুইড হবে চোখ বন্ধ করে। ওকে, পরপর একটা দুটো যদি করে তাও মানা যায়, কিন্তু পরপর ম্যাক্সিমাম স্টক, যে সমস্ত স্টক ইললিকুইড বা হাইলি ম্যানিপুলেটেড, সেই সমস্ত স্টকগুলোতে কিন্তু আমরা আপার শ্যাডো দেখতে পাবো না, যেমনটা এগুলোতে হয়েছে। তাহলে এই স্টকগুলো আমরা বাদ দেব। ওকে, ব্যাক ফিল্মস একটু আগেই দেখলাম, এর ডেলি চার্ট কি বলছে দেখুন। তুলনামূলক এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এও কিন্তু ক্লোজিং মারুবজু টাইপ তৈরি করেছে, তাই না? ক্লোজিং মারুবজু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করেছে বা ক্যান্ডেল স্টিক তৈরি করেছে, কিন্তু তুলনামূলক স্টকটি খারাপ লাগছে না। ওকে, ওভারঅল দেখে খারাপ লাগছে না, তুলনামূলক প্রিভিয়াস যে দুটো আমরা চার্ট দেখলাম তার থেকে একটু হলেও ম্যাচিওর মনে হচ্ছে। ওকে, এবার এগুলো আবার ট্রেডার টু ট্রেডার ডিফারেন্ট হতে পারে। আমার এটা ম্যাচিওর মনে হচ্ছে মানে যে প্রত্যেকের মনে হবে এরকমটা নয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। এগুলো একটা সাবজেক্টিভ ব্যাপার, এবার এই বিষয়গুলো এক একজন কিন্তু এক এক রকমভাবে নেন। তাহলে দুটোর মধ্যে এইটা তুলনামূলক ম্যাচিওর, বা এটা আমরা কনসিডার করতেও পারি। কিন্তু প্রথমে বলবো, যেহেতু আবার এখানে আর একটা নিয়ম রয়েছে, আর একটা কথা বলে রাখি, যখন আমরা প্রথম ট্রেডটা শুরু করছি, যদি আমরা রিয়েল ট্রেডার হতে চাই বা আমরা সত্যি সত্যি ট্রেডই করতে চাই, অর্থাৎ আমরা এখন ঢুকবো প্রফিট পেলে বেরিয়ে যাব, এরকম যদি থিঙ্কিং থাকে, তাহলে ভারতীয় বাজারে 100 টাকার নিচে যে স্টকগুলো ট্রেড করছে সেই স্টকগুলোকে আমরা অ্যাভয়েড করব। তাহলে এটা সেই লজিকে এটাকে আমাদের বাদ করতে হবে। আবার বললাম, এটা যে 100% আপনাকে এটা ফলো করা উচিত এটা নয়, আপনার জন্য সেটা 70-80 টাকা বা কারোর জন্য 50 টাকাও হতে পারে, কিন্তু 50 টাকার নিচে যাওয়াটা উচিত নয়। আরও দু একটা স্টক দেখে নেওয়া যাক। এই স্টকটাও আজকের ডেটে দাঁড়িয়ে 16% বেরিয়েছে, এখানে তো কিছুই নেই, হিস্ট্রি দেখে লাভ নেই। দেখুন এই স্টকটাও তুলনামূলক ম্যাচিওর লাগছে, এখানেও কিন্তু লো ভলিউম, কিন্তু আমাদের এবার কি ম্যাচিওর লাগলেও আবার 1 মিনিটের চার্টটা একটু ফলো করে নেওয়া উচিত, যেহেতু আমরা শুরু করছি বাজারে কাজ করা। ওকে, তাহলে এখানে দেখুন ব্রেকআউট তো রয়েছে। ওকে, এখানে তো ব্রেকআউট রয়েছে, তাই না? উইকলি স্কেলে, এটা অবশ্যই উইকলি চার্ট, তার মানে এতক্ষণ আমরা উইকলি চার্ট দেখছিলাম, উইকলি চার্টেই এই অবস্থা, মানে বোঝা যাচ্ছে কি অবস্থা। এবার এটা যদি আমরা
ডেইলি চার্টে দেখি, একটু দেখে নেওয়া যাক। মাই মিস্টেক, আমি এতক্ষণ ভাবছিলাম ওগুলো আমরা ডেইলি চার্ট দেখছি। দেখুন ডেইলি চার্টে কিন্তু একদমই জঘন্য। তাহলে প্রিভিয়াসগুলো একটু দেখে নেওয়া যাক। সেভিয়ারটা আমরা দেখেছিলাম, দেখুন অতিরিক্ত। আরভি দেখুন, ফোর প্রাইস ডোজি, মারুবোজু সব তৈরি করে দিচ্ছে। একদম আমরা এগুলোকে কনসিডার করবো না। ব্যাক ফিল্মস দেখুন, উইকলি স্কেলে ব্যাক ফিল্মসকে তাও মনে হয়েছিল যে তুলনামূলক ম্যাচিওর, কিন্তু ডেলি স্কেলে চলবে না। তাহলে এই রকম করে স্টকগুলো আপনারা বাছার চেষ্টা করবেন। এই স্টক কি তৈরি করছে দেখুন, মারুবোজু তৈরি করেছে, ক্লোজিং মারুবোজু, তাও আবার ভারতীয় বাজারে। ওকে, অতিরিক্ত টু মাচ আপার স্যাডো লোয়ার স্যাডো বোথ সাইডে। এখানে দেখুন ওপেনিং মারুবোজু। ওকে, তাহলে এই স্টকগুলোকে আমরা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করব। এই স্টকগুলো কিন্তু আমাদের ডোবাতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো দিন। এই স্টকগুলোকে আমরা অ্যাভয়েড করব। তাহলে ওভারঅল বেসিসে আমরা কি বুঝলাম, যে যে স্টকগুলো ডেইলি টাইম ফ্রেম বা 1 মিনিট টাইম ফ্রেমে যদি আমাদের ফোর প্রাইস ডোজি ক্রিয়েট করে, তাহলে সেই স্টকগুলোকে আমরা কিন্তু অ্যাভয়েড করব। এবং এটাও ঠিক, এই সমস্ত অ্যাভয়েডেন্সের যে ব্যাপারগুলো, সেগুলো আমাদের সময়ের সাথে সাথে অটোমেটিক্যালি আমাদের মধ্যে একটা ইনটিউশন ক্রিয়েট হবে, যার দ্বারা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে কোন স্টকে আমাদের ঢোকা উচিত বা কোন স্টকে আমাদের ঢোকা উচিত নয়। কিন্তু অবশ্যই অ্যাজ এ লেম্যান টার্ম নিউ কামার হিসেবে একদম মাথায় রাখুন যে দুটো নিয়ম বললাম, যে ফোর প্রাইস ডোজি বা মারুবোজু, ক্লোজিং মারুবোজু যদি তৈরি করে, তাহলে সেই সমস্ত স্টক আমরা অ্যাভয়েড করব। এবং অবশ্যই প্রাইস বেসড হলে 50 টাকার নিচে যদি হয়, সেই সমস্ত স্টকগুলো আমরা অ্যাভয়েড করব, কারণ সেগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানিপুলেশনটা হয়। প্রত্যেকটা স্টকই ম্যানিপুলেটেড, প্রত্যেকটা স্টক ম্যানিপুলেটেড হতে পারে, ক্লিয়ার। কিন্তু যত কোয়ালিটি স্টক হবে সেখানে ম্যানিপুলেশনের এফেক্টটা কম হবে, বা সেখানেও মানে একজন স্মার্ট মানির এগেনস্টে আরও একজন স্মার্ট মানিও কাজ করতে পারেন কিন্তু। ওকে, তো এই কারণে বলা হচ্ছে যে সমস্ত টপ সারির যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোতে আমরা আপাতত কাজ করব। এবার এখানেই যদি আমরা এটা ক্যাশ সেগমেন্টে এইটা দেখলাম, এবার আমরা র্যান্ডামলি যদি নিফটি 50-র স্টক বা নিফটি 100-এর আন্ডারের স্টকগুলো দেখি, ওকে, খুব কমই স্টক এরকম আছে, ভলিউম দিয়ে জাজ করার কোনো দরকার নেই, ভলিউম যথেষ্ট থাকবে। ধরে নেওয়া যাক 2%-এর বেশি বেড়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। এবার দেখুন প্রথমে কি আসছে, জিন্দাল স্টিল। খুললাম ডেলি টাইম ফ্রেমের চার্ট, দেখুন কোথাও আপনি একটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে একটাও ক্লোজিং মারুবোজু পাবেন না। কারণ এটা হাইলি লিকুইড। কোথাও না কোথাও প্রত্যেকটা মুহূর্তে 1 মিনিটের টাইম ফ্রেমে কি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ট্রেড হচ্ছে। এই কারণে, যার জন্য এর অ্যাডজাস্টেড ক্লোজিং সবসময় বাধ্য করবে যে হাই প্রাইস যেটা তার থেকে নিচেই ও হচ্ছে অ্যাডজাস্টেড ক্লোজিং প্রাইসটা। কিন্তু ইলিকুইড স্টকে কিন্তু তেমনটা হবে না। ইলিকুইড স্টক মানেই ও একদম হাইতে গিয়েই সেখানেই ট্রেড শেষ, সেখানে আর কোনো ট্রেড ভলিউম জেনারেট করতে পারছে না। তাহলে জিন্দাল স্টিল গেল। যে কোনো স্টক আপনি তুলে ধরুন, আল্ট্রাটেক সিমেন্ট, আপনাদের মনে হতে পারে বাবা 9,000 10,000 টাকার স্টক কতই বা ট্রেড হয়, এগুলো ইলিকুইড, এগুলোতে বেশি কাজ হয় না। না, এগুলো ভুল। দেখুন এক দিনের 1 লক্ষের বেশি 5 লক্ষের বেশি ভলিউম জেনারেট করছে। কোনো দিন আপনি পাবেন না যে এখানে ক্লোজিং মারুবোজু তৈরি করছে। কিছু না কিছু আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো থাকবেই। ক্লোজিং বা ওপেনিং মারুবোজু কোথাও ক্রিয়েট করবে না। ওপেনিং মারুবোজু যদিও করতে পারে, কিন্তু ক্লোজিং মারুবোজু কিন্তু করবে না। যেমন এখানে আমাদের মনে হচ্ছে ক্লোজিং মারুবোজু করেছে, ওপেনিং মারুবোজু করেছে। ওপেন ছিল 7,888 আর লো 7,888, তার মানে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা ওপেনিং মারুবোজু। তাহলে ওপেনিং মারুবোজু করতে পারে, কিন্তু ক্লোজিং মারুবোজু করার চান্স নেই বললেই চলে। তাহলে এই ধরনের স্টকগুলোকে আমরা আমাদের রাডারে রাখবো। এইগুলো স্টক দিয়ে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো কিন্তু
ওয়াচ লিস্ট তৈরি করব। তার মানে কি এই ওয়াচ লিস্ট তৈরি করব যদি এই লিকুইড, হাইলি লিকুইড বা কোয়ালিটি স্টক, নন ভোলাটাইল বা লেস ভোলাটাইল স্টকগুলো হয়, তাহলেই কি সব হয়ে গেল? না, তাহলেই সব নয়। কিন্তু প্রথম পদক্ষেপটা আমাদের এখান থেকে হওয়া উচিত স্টক সিলেকশনের ক্ষেত্রে। তারপরে তো হাজার রকম ফিল্ট্রেশন শিখছি আমরা, স্ক্রিন আউট করা শিখছি, এগুলো তো শিখছি, তাই না? কিন্তু যে যে পয়েন্টগুলো আজকে বলা হলো সেই পয়েন্টগুলো অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত, এবং অন দ্য বেসিস অফ দিস আমাদের কিন্তু স্টকগুলো সিলেক্ট করা উচিত। এবার আপনাদের পছন্দ মতো আপনারা কিছু নিয়ম আরও অ্যাড অন করতে পারেন, তার রেসপেক্টে আপনি সিলেক্ট করতে পারেন স্টক, কোনো অসুবিধে নেই তাতে। ওকে, তো আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।